আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাদেশ সংবাদে আপনাদের সাথে আছি বিপাশা মজুমদার। শুরুতে উজালা পেইন্টস সংবাদ। রাজধানীর গাবতলীতে শ্রমিক পুলিশ সংঘর্ষ, গাড়িতে আগুন, পরিবহন ধর্মঘটে অচল সারা দেশ। এবার বিস্তারিত সংবাদ। পরিবহন ধর্মঘটের ফলে সকাল থেকে রাজধানীতে কোনো ধরনের গণপরিবহন চলাচল করছে না। দু একটি বিআরটিসি বাস রাস্তায় দেখা গেলেও বেসরকারি বাস, মিনি বাস দেখা যায়নি। এর ফলে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। রাজধানীর রাস্তাঘাট সকাল থেকে ফাঁকা। অফিস বা স্কুলে যাওয়ার জন্য যারা রাস্তায় বের হয়েছেন তারা বিড়ম্বনায় পড়েছেন। রিকশা বা সিএনজি চালিত অটোরিকশায় যাতায়াত করতে হচ্ছে তাদের। অনেকে পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছচ্ছেন। এদিকে গত রাতের সংঘর্ষের পর রাজধানীর গাবতলী থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। ভোর থেকেই রাস্তায় অবস্থান করছে পরিবহন শ্রমিকরা। সকাল ৮টার কিছু পরে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে শ্রমিকরা। থেমে থেমে চলছে সংঘর্ষ। এ সময় পুলিশ ফাঁকা গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করে। রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন পরিবহন শ্রমিকরা। দর্শক, এই মুহূর্তে গাবতলীতে রয়েছেন আমাদের সহকর্মী মুহিবুল্লাহ মুহিব। সরাসরি কথা বলছি তার সাথে। মুহিব, গাবতলীর এখনকার পরিস্থিতি আপনি কিরকম দেখছেন, আর রাজধানীতে সাধারণ যাত্রীরা কেমন ভোগান্তি সহ্য করছেন সে বিষয়ে বিস্তারিত জানাবেন। বিপাশা, আপনাকে ধন্যবাদ। বিপাশা, আমি এই মুহূর্তে আছি গাবতলীতে, যেখানে এই মুহূর্তে চলছে পুলিশের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে র্যাব, তাদের অ্যাকশন চলছে। পরীক্ষার যারা পরীক্ষার্থী রয়েছেন তারাও কিন্তু চরম দুর্ভোগে পড়েছেন। আরেকটি বিষয়, মাসের ১ তারিখ, সেই হিসেবে অনেকে কিন্তু বাসা পরিবর্তন করছেন। সেই বাসা পরিবর্তনের জন্য মালামাল নিয়ে যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, সেই ট্রাকগুলোকেও কিন্তু বিভিন্ন জায়গা থেকে ফিরে দেওয়া হচ্ছে এবং তারা মোটামুটি এক ধরনের মাঝ সমুদ্রে পড়ে যাওয়ার মতো অবস্থায় পড়েছেন বলে আমাকে জানাচ্ছিলেন। এবং কয়েকজন যারা যাত্রী তারা কিন্তু একটি কথা বলছিলেন যে এর সমাধান অবশ্যই সরকারকে করতে হবে এবং যত দ্রুত সম্ভব করতে হবে। মাশরাফি। সাফা, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, এই মুহূর্তে গাবতলী এলাকায় রয়েছেন সহকর্মী দীপু শিকদার। সরাসরি যাচ্ছি তার কাছে। আর দীপু, গাবতলীর পরিস্থিতি এখন কেমন দেখছেন, আর আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান কি চলছে এখনো? মাশরাফি, ২০ মিনিট হলো কিন্তু এখানে পুলিশের অভিযান শুরু হয়েছে। যে আমি সকাল থেকে যে চিত্রটা দেখাচ্ছিলাম, যে একটি সাইড আপনার গতকালকের মতো যে শ্রমিক অবস্থান ছিল, তারা যে বিক্ষোভ করছিল, পুলিশের একটি দল এসে কিন্তু যে অভিযান শুরু করার পরে তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে এবং তারা কিন্তু এখন বিভিন্ন অলিগলিতে অবস্থান করছে। ভিতর থেকে এখনো ইট পাটকেল নিক্ষেপ করছে। পুলিশ কিন্তু এই অভিযোগে কিন্তু কয়েকজন শ্রমিককে আটক করেছে বলে আমরা দেখতে পেরেছি। আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে এখানে পুলিশের দলটি অবস্থান নিচ্ছে। তো গতকালকের থেকে কিন্তু আপনার পুলিশের আসলে সেরকম সরব উপস্থিতি কিন্তু এখানে দেখা যায়নি। এত বিলম্বে অভিযান কেন, এই বিষয়ে আমি এখানে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তো আমি এই বিষয়টি একটু জানতে চাবো যে অভিযানের সম্পর্কে আপনাদের অভিযান এত বিলম্বের কারণটা কি? ডিসি স্যার আছে তো রে ভাই, ওই যে প্রোগ্রেসটা কি আসলে একটু বলবেন? ডিসি স্যার আছে রে ভাই, তা আপনি ডিসি জিজ্ঞেস করলে হবে? ওই স্যার আছে, স্যার যদি আমাকে বলে আমি বলে দিচ্ছি, অসুবিধা নেই। আগে কাজ শেষ করি, শেষে বলি, কাজটা শেষ করতে দেন। মাশরাফি, শুনছিলেন যে এখানে পুলিশ কর্মকর্তার সাথে কথা বলে তিনি এখন এই মুহূর্তে কিছু আসলে বলতে রাজি নন। তো এখানকার অবস্থা, বিভিন্ন যে অলিগলিগুলো তো আছে সেখানে কিন্তু আপনার পুলিশের অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এখান থেকে কিন্তু বেশ কয়েকজন শ্রমিককে আটক করা হয়েছে। তারা যেটা বলছেন যে এখন আর কোনো ছাড় দেওয়া হবে না, তারা অব্যাহতভাবে এই অভিযান চালিয়ে যাবে। মাশরাফি। দীপু, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, এখন যাবো সায়েদাবাদে। সেখানে রয়েছেন সহকর্মী নুরনবী সরকার। যাচ্ছি তার কাছে। আর নুরনবী, সায়েদাবাদে পরিস্থিতি কেমন দেখছেন? সায়েদাবাদের পরিস্থিতি একই রকম, কারণ দূরপাল্লার কোনো ধরনের পরিবহন এখান থেকে চলছে না। সকাল থেকে আমি দেখছি, বেশ ২-৩ ঘন্টা ধরে আছি এখানে, তো কোনো ধরনের আসলে যানবাহন এখান থেকে ঢাকার বাইরে যাচ্ছে না এবং ঢাকার বাইরে থেকেও আসছে না। তো আমি দেখেছি যে অনেকেই গতকাল এসে ফিরে গেছেন, আজকেও ফিরে যাচ্ছেন। তাদের ঢাকার বাইরে যাওয়া খুব জরুরি, কিন্তু এরকম যাত্রীরা বলছেন যে এরকম যদি চলে তাহলে তাদের জন্য আরো কষ্টকর হয়ে যাবে। অনেকে আবার দেখেছি যারা ঢাকার বাইরে, দেশের বাইরে থেকে এসছেন কোন রকম, তারা এসে এখন গ্রামের দিকে যাবেন, তারাও যেতে পারছেন না। অনেকে এখানে বাস না পেয়ে কমলাপুর রেলওয়ে স্টেশনে যাচ্ছেন, যে রেলের
হয়ে হয়তো বা বাড়ি পৌঁছানো যাবে, এরকমও করছেন। আর ঢাকার ভেতরে যে চিত্র দেখেছি, অনেকে নারায়ণগঞ্জ এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু ঢাকাতে অফিস করতে আসেন, সেই যাত্রীরাও কিন্তু খুব দুর্ভোগে পড়েছেন। অর্থাৎ ঢাকার ভেতরেও গণপরিবহন চলছে না, অনেকে ভ্যানে করে, রিক্সা করে, পায়ে হেঁটে অফিসে আসছেন এবং এই তাদের হেঁটে আসার বেশ ভোগান্তি হচ্ছে, কারণ দীর্ঘ পথ হেঁটে আসতে হচ্ছে, অফিস করতে হবে। এবং তারা বলছেন এখন না হয় আসলাম, আবার বিকেলে যাওয়ার পথে একই ধরনের ভোগান্তি পোহাতে হবে। তাই সব মিলিয়ে এরকম পরিস্থিতি, এখানে যাত্রীরা দুর্ভোগের মধ্যে রয়েছেন। আর পরিবহন এখানে শ্রমিক যারা রয়েছে তাদের সঙ্গে আমি কথা বলেছি, তারা বলেছেন যে তারা যে দাবি করছেন, চালকদের দণ্ড হতে পারে, কিন্তু সর্বোচ্চ দণ্ড কখনোই মৃত্যুদণ্ড তারা মানবেন না, বিভিন্ন মেয়াদে দণ্ড হতে পারে। আর এই দুর্ঘটনার জন্য আসলে শ্রমিকরা এককভাবে দায়ী নয়, যানবাহন দায়ী থাকে, পথচারী দায়ী থাকে, রাস্তা যে ভাঙাচোরা অবস্থা এবং বিভিন্নভাবে রাস্তাগুলো খারাপ থাকে সেগুলো দায়ী থাকে। সেখান থেকে চালকদের কোনো দুর্ঘটনা ঘটলেই হত্যা মামলা হচ্ছে। এই জায়গাগুলো বন্ধ করে তাদের সেই দাবি দেওয়াগুলো দ্রুত মেনে নেওয়া হবে এবং যে দণ্ড দেওয়া হয়েছে এবং সাম্প্রতিক যে রায় হয়েছে সেই রায় পুনর্বিবেচনারও তারা দাবি জানিয়েছেন। নুরনবী, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। যাচ্ছি এবার চট্টগ্রামে। পরিবহন ধর্মঘটের খবর সংগ্রহের সময় চট্টগ্রামের আগ্রাবাদে যমুনা টেলিভিশনের রিপোর্টার ও ক্যামেরা পার্সনের উপরে হামলা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী শামীমা শিলা। আর শিলা, গণমাধ্যম কর্মীদের উপর পরিবহন শ্রমিকদের কেন এই হামলা, আর ঘটনা সম্পর্কে আমাদেরকে একটু বিস্তারিত বলবেন। মাশরাফি, যেহেতু সকাল থেকেই ধর্মঘট চলছিল, তো ধর্মঘট চলার পরিপ্রেক্ষিতে আমাদের কাছে খবর এসেছিল যে নগরীর আগ্রাবাদ মোড়ে পুলিশের সাথে শ্রমিক ফেডারেশনের কর্মী এবং সেই সাথে গার্মেন্টস শ্রমিকদের আসলে সংঘর্ষ চলছে। সেই খবর পাওয়ার পরে আমরা আসলে আগ্রাবাদ মোড়টিতে আসি এবং আসার সময় আমরা কিন্তু মাঝপথে অর্থাৎ চৌমুহনী মোড়ে দেখি যে ড্রাইভার এবং আরেকটি ড্রাইভার অর্থাৎ টেম্পু ড্রাইভার এবং সিএনজি ড্রাইভারদের মধ্যে মারামারি চলছে। সেই দৃশ্য দেখার পরে আমরা যখন আগ্রাবাদ মোড়ে এসে পৌঁছানোর পরে আমাদের ক্যামেরা পার্সন নাসিরুল আলম এবং আমরা মাঝখানে যাই তাদের সংবাদটি সংগ্রহ করার জন্য। তখন আমরা দেখি যে পুলিশদের সাথে তাদের তর্ক বিতর্ক চলছে। আমরা ক্যামেরা অন করার আগ মুহূর্তে থেকে যখন আমরা ক্যামেরাটা অন করব, সেই মুহূর্তে আসলে একজন মহিলা আসে এবং সে আমাদেরকে বলে যে এখানে কোনো প্রকার ছবি সংগ্রহ করা যাবে না এবং এর পরেই একসাথে প্রায় অনেক লোকজন আমাদেরকে ঘেরাও করে ফেলে এবং সেই সময় আমাদের ক্যামেরা পার্সন কথা বলতে গেলে তার সাথে আমাদের ক্যামেরা পার্সনের গায়ে হাত তোলা হয়, কিল ঘুষি মারা হয়, তার শার্ট ধরে টানাটানি করা হয় এবং সেই সাথে ক্যামেরা নিয়ে টানাটানি করা হয়। এক পর্যায়ে আশেপাশের অন্যান্য যে জনসাধারণ ছিল তারা এসে আমাদেরকে প্রোটেস্ট করে, আমাদেরকে ঘেরাও করে, আমাদেরকে একটি সুরক্ষিত জায়গায় আনে এবং এরপরে আমরা এখন এই মুহূর্তে একটি অফিস ভবনের নিচে দাঁড়িয়ে আমরা একটি নিরাপদ জায়গায় অবস্থান করছি। এবং এছাড়া শুধুমাত্র যে গায়ে হাত তোলা তা নয়, এখানে কিন্তু আমাদের যে গাড়ি রয়েছে সেই গাড়িতেও কিন্তু তারা হামলা করে। গাড়িতে প্রায় অনেকগুলো আপনার লাঠি দিয়ে তারা বাড়ি দেয়। এরকম ঘটনাটি ঘটেছে। আমরা যখন জানতে চেয়েছি পুলিশের কাছে যে আসলে আমরা জানি যে শ্রমিক ফেডারেশনের অবরোধ, তাহলে এখানে কেন গার্মেন্টস শ্রমিকরা আছে, তারা কেন হামলা করছে আমাদের উপরে, তখন তারা যে বিষয়টি বলল যে আজ সকালবেলায় এই ধর্মঘট অবরোধের কারণে টেম্পুতে করে গার্মেন্টস শ্রমিকরা যখন যাচ্ছিল তাদের কাছে অতিরিক্ত ভাড়া চাওয়া হয়েছে। এই অতিরিক্ত ভাড়া চাওয়ার যে ক্ষোভে তারা এখানে আগ্রাবাদ মোড়ে সকল কিছু অবরোধ করেছে, রিক্সা থেকে শুরু করে সকল যানবাহন তারা অবরোধ করে রেখেছে। যেটি শ্রমিক ফেডারেশনের কর্মীদের যে ধর্মঘট সেটিতে আসলে আরেকটি মাত্রা যোগ করেছে, তাদের কাজটি তারা অনেক সহজ করে দিচ্ছে। এবং শুধুমাত্র যে সাংবাদিকদের উপর হামলা তা কিন্তু নয়, সাংবাদিকদের উপর হামলার পাশাপাশি তারা কিন্তু পুলিশদেরকেও একেবারে অবরুদ্ধ অবস্থায় রেখেছে এবং পুলিশরাও কিন্তু নীরব ভূমিকা পালন করেছে এই জায়গাটিতে। এই ছিল আসলে ঘটনার বিস্তারিত। শিলা, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এবারে যাচ্ছি সিরাজগঞ্জে, সেখানে রয়েছেন সহকর্মী গোলাম মুস্তফা রুবেল, জানাবেন ধর্মঘটের খবরাখবর। রুবেল, দ্বিতীয় দিনের ধর্মঘটে মানুষের দুর্ভোগ কেমন দেখছেন আর সার্বিক অবস্থা আমাদেরকে বলবেন। মাশরাফি, আসলে সিরাজগঞ্জ কিন্তু উত্তরবঙ্গের প্রবেশদ্বার। এই উত্তরবঙ্গের প্রবেশদ্বারে যে মূল মহাসড়কটি রয়েছে, মহাসড়ক দিয়ে কোনো প্রকার কোনো যান চলাচল করছে না। অর্থাৎ ছোট ছোট দু একটা গাড়ি সকালে চলাচল করতে দেখা গেলেও এখানকার যারা শ্রমিকরা রয়েছেন তারা কিন্তু সেগুলোকে বাধাগ্রস্ত করছেন এবং তাদেরকে সেখানে নামিয়ে দিয়ে গাড়িগুলোকে আটকিয়ে রাখছেন এবং সেখানে পুলিশ পর্যাপ্ত থাকার পরও তারা পুলিশের কোনো কথাও তারা শুনছে না এবং শ্রমিকরা পর্যাপ্ত শ্রমিক থাকার কারণে সেখানে কোনো প্রকার কোনো যান চলাচল করতে দিচ্ছে না। তবে আরেকটি বিষয় যেটা জানি আর কি, সবচেয়ে বেশি সমস্যা যেটি দেখা দিচ্ছে সেটা হচ্ছে বাগাবাড়ি যে নৌবন্দর রয়েছে সেখানে
যে তেলের ডিপো রয়েছে তেল ডিপো থেকে কোনো প্রকার কোনো তেল উত্তোলন করা হচ্ছে না, এবং সেই সাথে সেখানে সারের যে ডিপো রয়েছে সারের ডিপো থেকে কিন্তু কোনো সারবাহী গাড়ি যে সেগুলো কোনোটাই যাচ্ছে না, যে কারণে অনেকটাই দেখা যাবে যে উত্তরবঙ্গে যে 16টা জেলা রয়েছে সেই সাথে আরও 22টি জেলায় এখান থেকে তেল এবং সার কিন্তু সরবরাহ হয়ে থাকে, সেগুলো কিন্তু বন্ধ রয়েছে। এতে করে কিন্তু দেখা যায় একদিকে যেমন যাত্রীদের দুর্ভোগ বাড়ছে, অন্যদিকে কৃষি যে এখন কিন্তু যে অর্থাৎ বোরোর মৌসুম, সেই মৌসুমে কিন্তু বড় ধরনের একটা অভাব এবং আশঙ্কা দেখা দেবে যদি এই সার এবং তেল না পৌঁছে। সেই সাথে উত্তরবঙ্গের যে আরও গোলচত্বর রয়েছে অর্থাৎ সিরাজগঞ্জের গোলচত্বর যেখানে রয়েছে, যেখানে উত্তরবঙ্গের সকল গাড়ি যেগুলো চলে আসে সেখানে কিন্তু একদম আজকে ফাঁকা রয়েছে এবং সেখানে কোনো প্রকার কোনো গাড়ি আসতে দিচ্ছেন, এবং এখানকার যে শ্রমিকরা রয়েছেন তারা এখানে ব্যাপকভাবে এখানে অবস্থান নিয়ে রয়েছে, তারা এখান থেকে কেউ সরছে না, যে কারণে যাত্রীদের দুর্ভোগ কিন্তু চরম আকারে ধারণ করেছে। মাশরাফি। রুবেল, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন পরিবহন ধর্মঘটের খবরাখবর। আজ চালু হচ্ছে নতুন 8টি বিদ্যুৎ কেন্দ্র। এসব কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে 1400 মেগাওয়াট বিদ্যুৎ। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি আরও 10টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন কর্মসূচির সূচনা করবেন তিনি। একই দিনে বান্দরবানের দুর্গম থানচিতেও শুরু হবে বিদ্যুৎ সংযোগ। শুভেচ্ছা দর্শক, আমন্ত্রণ স্পোর্টস 9-এ আপনাদের সঙ্গে আছি আমি শামীম সুফি। শুরুতে ক্রিকেট প্রসঙ্গ। বৃষ্টির কারণে শ্রীলঙ্কায় মঙ্গলবার প্রথম দিন অনুশীলন করা হয়নি বাংলাদেশের, তাই ড্রেসিং রুমে অলস সময় কাটিয়েই হোটেলে ফিরতে হয়েছে খেলোয়াড়দের। এদিন ছিল ঐচ্ছিক অনুশীলন। 16 জন খেলোয়াড় নিয়ে সোমবার বিকেলে কলম্বো পৌঁছায় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। ক্রিকেটারদের রাখা হয়েছে হোটেল তাজ সমুদ্রে। হোটেলের ফেসবুক পেজে বাংলাদেশি খেলোয়াড়দের ছবি আপলোড করা হয়েছে। ওই দিন সন্ধ্যাটা ভালোই কেটেছে মুশফিক মাহমুদুল্লাহদের। সন্ধ্যায় সমুদ্র সৈকতে বেরিয়েছেন তারা। বুধবার অনুশীলন করবে বাংলাদেশ দল। 2 ও 3 মার্চ স্বাগতিকদের বিপক্ষে খেলবে 2 দিনের প্রস্তুতি ম্যাচ। 7 মার্চ শুরু হবে প্রথম টেস্ট। (2015) সালের পর উপমহাদেশের কোনো দলের সঙ্গে পূর্ণাঙ্গ সিরিজ বাংলাদেশের। ঘরের মাঠে শ্রীলঙ্কা শক্তিশালী হলেও তাদের চাপে রাখতে পারবে বলে মনে করছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তিনি বলেন, টেস্টে ভালো করতে পারলে ওয়ানডে আর টি-20তেও ভালো করার আত্মবিশ্বাস অর্জন করবে টাইগাররা। আরও জানাচ্ছেন নজরুল ইসলাম। উপমহাদেশে পরিচিত কন্ডিশন, একটা মানসিক সুবিধা তো থাকেই। খেলা শ্রীলঙ্কায় খেলোয়াড়দের আত্মবিশ্বাসটাও তাই বেশি। সাঙ্গাকারা, জয়াবর্ধনের মতো গ্রেটরা বিদায় নিলেও লঙ্কানদের হালকা করে দেখার সুযোগ নেই। গত বছরই অস্ট্রেলিয়াকে 3-0-তে হোয়াইট ওয়াশ করেছে তারা। তবে বাংলাদেশের বর্তমান দল অনেক ভারসাম্যপূর্ণ। এই সিরিজের আগে নিউজিল্যান্ড ও ভারতের সঙ্গে টেস্ট ম্যাচ খেলেছে, তাই প্রথম ইনিংসে স্কোরবোর্ডে ভালো রান জমা করতে পারলে লঙ্কানদের চাপে রাখা সম্ভব বলে মনে করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। আমাদের সবচেয়ে এখন অ্যাডভান্টেজ আছে, আমাদের স্পিন অ্যাটাক বলেন, সিম বলেন, একটা আমরা সামঞ্জস্যের মধ্যে আছে, এবং অন্যান্য যে কোনো টেস্ট প্লেইং নেশনের থেকে আগে যেটা আমরা চিন্তা করতাম যে স্পিনটা কেমন করবে এভেতে, যে পেস বোলাররা কেমন করবে, সেই হিসাবে ওটা কিন্তু আমরা কাটিয়ে উঠেছি। তো সেই সময় আমাদের ব্যাটসম্যানরা যদি দায়িত্ব নিয়ে খেলতে পারে এবং একটা রেসপেক্টেবল টোটাল যদি আমরা ফার্স্ট ইনিংসে ভেরি ইম্পর্টেন্ট যদি আমরা করতে পারি, তাহলে শ্রীলঙ্কাকে অবশ্যই টেস্ট ক্রিকেটে আমাকে চাপে রাখতে হবে। নান্নু বলেন, দীর্ঘ সফরে আত্মবিশ্বাসটাই গুরুত্বপূর্ণ। টেস্টে ভালো করতে পারলে বাকি ফরম্যাটও ভালো ক্রিকেট উপহার দিতে পারবে তামিম সাকিবরা। আমি মনে করি যে টেস্ট ক্রিকেট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা ফার্স্ট চয়েস আমাদের, এবং টেস্ট ক্রিকেটে যদি আমরা 5 দিন ভালো একটা ক্রিকেট খেলতে পারি, ভালো সিরিজ যদি পার করতে পারি, দেখুন অটোমেটিকলি অন্য ফরম্যাটগুলো ভালো খেলবে। ইমরুল কায়েসকে দ্বিতীয় টেস্টে পাওয়ার ব্যাপারে আশাবাদী বিসিবির প্রধান নির্বাচক। ব্যাটিংয়ে তো ভালো করেছে, সমস্যাটা হয় ফিল্ডিংটা নিয়ে। তো ফিল্ডিং এর সময় এই সেশনটা পার করলেই হয়তো আমরা বুঝতে পারবো যে জিনিসটা কোথায় দাঁড়িয়েছে। তো যদি আল্লাহর মধ্যে ফিট থাকে তাহলে সেকেন্ড টেস্টের জন্য ওকে আমরা অবশ্যই পাঠাবো। নজরুল ইসলাম, নিউজ 9, ঢাকা। বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল এর নর্থ জোনের বিপক্ষে ইনিংস ব্যবধানে হারের মুখে সেন্ট্রাল জোন। পঞ্চম রাউন্ডের খেলায় তৃতীয় দিন শেষে 127 রানে পিছিয়ে তারা। হাতে রয়েছে 2 উইকেট। আরেক ম্যাচে ইস্ট জোনের বিপক্ষে 198 রানে পিছিয়ে সাউথ জোন। চট্টগ্রামে প্রথম ইনিংসে সাউথ জোনের করা 296 রানের জবাবে 7 উইকেটে 523 রান করে ইনিংস ঘোষণা করে ইস্ট জোন। 137 রান ইনিংস খেলেন নাফিফ হোসেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি, আর 2 রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন তাসামুল হক। এছাড়া হাফ সেঞ্চুরি করেন অলক কাপালি, সাইফুদ্দিন ও রাহাতুল ফেরদৌস। 227 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষে বিনা উইকেটে 29 রান সাউথ জোনের। আর সিলেটের সেন্ট্রাল জোনের প্রথম ইনিংসের 181 রানের জবাবে নাইম ইসলাম,
নাজমুল হোসেন শান্ত এবং ধীমান ঘোষের সেঞ্চুরিতে 537 রান করেন নর্থ জোন। 356 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সেন্ট্রাল জোন প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ ব্যাটসম্যানরা। সর্বোচ্চ 70 রান আসে সাইফ হাসানের ব্যাট থেকে। দিন শেষে তানভীর হায়দার 42 ও মোহাম্মদ শরীফ 19 রানে অপরাজিত। শ্রীলঙ্কার বিপক্ষে খেলা থাকলেই রোমাঞ্চিত হন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। স্মৃতির অ্যালবামে নিজেকে দেখতে পান একজন সফল ব্যাটসম্যান হিসেবে। সর্বশেষ শ্রীলঙ্কা সফরেও সেঞ্চুরি ছিল তার। এবার তিনি খেলতে না পারলেও জাতীয় দলের সাফল্য দেখতে পাচ্ছেন। আরও জানাচ্ছেন সেকান্দার আলী। সময়টা 2001 সাল কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে মোহাম্মদ আশরাফুলের বিশ্ব রেকর্ড। সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে অভিষেক টেস্টে সেঞ্চুরি করেছিলেন তিনি। 248 বলে 114 রান এসেছিল তার ব্যাটে। ওই শতকই লঙ্কানদের বিপক্ষে ভালো খেলার আত্মবিশ্বাস দিয়েছিল আশরাফুলকে। এশিয়ার এই দলের বিপক্ষে 13 টেস্ট খেলে 1090 রান করেছেন 45 গড়ে। তার 6 টেস্ট সেঞ্চুরির 5টি এসেছে লঙ্কানদের বিপক্ষে। আমার ডেবু হয়েছে শ্রীলঙ্কাতে এবং ইয়াংগেস্ট টেস্ট সেঞ্চুরি রেকর্ডও হয়েছে। সেই সেঞ্চুরিটাই আসলে আমাকে ওয়ার্ল্ড ক্রিকেটে একটা নাম দিয়েছে। যখনই আমি শ্রীলঙ্কার সাথে খেলি আমার আলাদা একটা কনফিডেন্স থাকতো যে না আমি এই সিরিজে একটা সেঞ্চুরি করবো, এই ধরনের একটা আত্মবিশ্বাস মনের মধ্যেই থাকতো সবসময় এবং দেখা গিয়েছে যে ভালো খেলেছি। বাংলাদেশের সর্বশেষ শ্রীলঙ্কা সফর ছিল 2013 সালে, যে সফরে ক্যারিয়ার সেরা টেস্ট ইনিংস খেলেছিলেন আশরাফুল। 190 করেছিলেন তিনি। মুশফিকুর রহিমের সঙ্গে 267 রানের জুটি হয়েছিল তার। মুশফিক করেছিলেন ডাবল সেঞ্চুরি। মূলত মুশফিক আশরাফুলের ব্যাটিং দৃঢ়তায় গল টেস্ট ড্র করেছিল বাংলাদেশ। এবার তার থেকেও ভালো ফল আশা করেন আশরাফুল। টেস্ট বলেন, ওয়ানডে এবং টি20 তিনটা ফরম্যাটে আমরা সবাই আশা করছি যে হয়তোবা টেস্টে একটা উইন করব এবং ওয়ানডেতে সিরিজ উইন করার সম্ভাবনা বেশি আমাদের ইনশাল্লাহ, এবং টি20 তো এই প্রথম আমরা শ্রীলঙ্কায় যাচ্ছি 17 বছর পরে যে আমরা আসলে ফেভারিট হিসাবে। জাতীয় দলের সাবেক অধিনায়কের মতে এই প্রথম শ্রীলঙ্কায় ফেভারিট হিসেবে খেলতে গেছে বাংলাদেশ, যেখানে সফল হওয়ার সুবর্ণ সুযোগ দেখছেন তিনি। কিন্তু তাদের থেকে আমরা অনেক বেটার সাইড, কারণ আমাদের 6-7টা ব্যাটসম্যানের মধ্যে 5টা ব্যাটসম্যানই 20টার উপরে টেস্ট ম্যাচ খেলেছে। লাস্ট প্রায় 9-10 বছর ধরে বাংলাদেশ টিমে খেলছে। তো এই কারণেই আমার মনে হয় যে আমাদের যদি সবাই সুস্থ থাকে, মুস্তাফিজ ওরা যদি সুস্থ থাকে তাহলে হয়তো টেস্ট ম্যাচের জয়ের সম্ভাবনা আমি দেখি। আর এজন্য দলের সিনিয়র খেলোয়াড়দের ভালো খেলতে হবে বলে জানান ডানহাতি ব্যাটসম্যান। সেকান্দার আলী, নিউজ 9, ঢাকা। বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজের জন্য 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। 7 জন ব্যাটসম্যান, 4 পেসার ও 4 জন স্পিনার রয়েছে স্বাগতিকদের। ইনজুরির কারণে আগেই বাদ পড়েছেন নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। তার বদলে নেতৃত্ব দেবেন স্পিনার রঙ্গনা হেরাত। আর এই সিরিজে অভিষেক হতে পারে শ্রীলঙ্কা এই দলকে নেতৃত্ব দেওয়া স্পিনার মিলিন্দা পুষ্পকুমারার। লঙ্কানদের বিপক্ষে সিরিজ খেলতে কলম্বোতে বাংলাদেশ দল। আগামী 7 মার্চ গলে সিরিজের প্রথম টেস্ট। দলের সদস্যরা হলেন রঙ্গনা হেরাত, দিমুথ করুণারত্নে, নিরোশান দিকওয়ালা, উপুল থারাঙ্গা, ধনঞ্জয় ডি সিলভা, কুশাল মেন্ডিস, আশেলা গুণরত্নে, দিনেশ চান্দিমাল, সুরাঙ্গা লাকমাল, লাহিরু কুমারা, নুয়ান প্রদীপ, ভিকুম সঞ্জয় বান্দারা, দিলরুয়ান পেরেরা, লাকসান সান্দাকান ও মিলিন্দা পুষ্পকুমারা। দর্শক, শেষ করছি স্পোর্টস নাইট। রাত 11টায় রয়েছে আমাদের পরবর্তী নিউজ 9 দেখার আমন্ত্রণ রয়েছে।